সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সামনে, আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমরা এখন অত্যন্ত এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি। গত টানা 13 রাত ধরে আমেরিকা ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এদিকে নতুন ফ্রন্ট তৈরি হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হুতিরাও এই যুদ্ধে যোগ দিয়েছেন। এখন কূটনৈতিক উদ্যোগগুলো একের পর এক ব্যর্থ হচ্ছে, তেলের দাম বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন আরও গভীর হচ্ছে। প্রশ্ন হলো, এই যুদ্ধে বা এই যুদ্ধ কি বিশ্বকে প্রভাবিত করবে? বাস্তবতা হলো এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের মূল্য বিশ্বের মানুষকে আর কত দিতে হবে? তেলের দাম বাড়লে গ্যাস স্টেশন নয়, তার প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর। পরিবহন ব্যয় বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, সামগ্রিক মূল্যস্ফীতির উপরও প্রভাব পড়ে। এমন এক সময়ে যখন আমেরিকার নাগরিকরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে লড়াই করছেন এবং মিড টার্ম ইলেকশন ক্রমেই ঘনিয়ে আসছে, তখন এই যুদ্ধের রাজনৈতিক মূল্য কতটা হতে পারে সেটি একটি বড় প্রশ্ন। হোয়াইট হাউস কি সেই চাপ সামলাতে পারবে, সেটি আলোচনায় থাকবে আমাদের। টানা 2 সপ্তাহের কাছাকাছি এই সামরিক সংঘাতের নতুন করে যেটা শুরু হয়েছে, আমেরিকা এবং ইরানের দুই দেশই কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, আমেরিকা কতদিন আক্রমণ অব্যাহত রাখতে পারবে এবং ইরানই কতদিন এই পেইন সহ্য করতে পারবেন, সেটিও আলোচনায় থাকবে। এবং হুতিদের এই যুদ্ধে জড়িয়ে পড়ার নতুন দিক আরেকটি জড়িয়ে পড়লো এবং সেটির সম্ভাবনা, সেটি আসলে কি, কোন ইকুয়েশন তৈরি করে, সেটিও আমরা দেখব। সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে কার অবস্থান বেশি শক্তিশালী? ইরাক কাতার মধ্যস্থতার উদ্যোগ কেন সফল হলো না? আমরা জানি পাকিস্তান একটি নতুন সমঝোতার কথা নিয়ে এসেছেন। ইরান পুরোপুরি এখন আমেরিকাকে বিশ্বাস করে না। তারা বলে আমেরিকার উদ্দেশ্য সৎ নয়, যাদের উদ্দেশ্য সৎ নয় তাদের সাথে আলোচনায় তারা বসতে রাজি নন। তারা সিজ ফায়ারের যেই প্রস্তাবনা ছিল সেটি বন্ধ করে দিচ্ছেন। তারা বলছেন আমরা যুদ্ধ চালিয়ে যাব, অর্থাৎ ইরান বলছে ইরান যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে একটি নতুন সিভিলিয়ান নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে। আমার প্রশ্ন, এটি কি কাজে লাগবে বর্তমান যুদ্ধের ক্ষেত্রে? যদি এগ্রিমেন্ট হয়ও, সেটি কোথায় নিয়ে যাবে? কেন এটি এখন হচ্ছে ঠিক এই সংকটের সময়? কেন এই চুক্তি? এটি কি শুধু পারমাণবিক জ্বালানির সহযোগিতা, নাকি এর পেছনে রয়েছে ইরানকে মোকাবেলার একটি বৃহত্তম কৌশল? কি আছে ট্রাম্পের মাথার মধ্যে, সেটি আমরা বোঝার চেষ্টা করব নিউ ইয়র্ক সিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মেয়র মামদানি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতারের চেষ্টা করবেন। কিন্তু একজন নিউ ইয়র্ক সিটির মেয়র কি আসলেই আইনি ক্ষমতা রয়েছে তার? তিনি কেন কোন আইনের ভিত্তিতে এমন বক্তব্য দিয়েছেন, সেটি আমরা বোঝার চেষ্টা করব। যদি বাস্তবে সেই ক্ষমতা নাই থাকে, তাহলে তিনি কেন এমন ঘোষণা দিলেন? এটি কি আইনি অবস্থান নাকি রাজনৈতিক অবস্থান, এবং এটির প্রভাবটি কোথায় পড়তে পারে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। এরপর থাকছে ভারত। দেশটিতে জেন জি আন্দোলন নতুন গতি পাচ্ছে। আমাকে মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশে যেটি ঘটে গিয়েছিল 24-এ, সেটির পুনরাবৃত্তি কি দেখতে পাচ্ছি কিনা। এটি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে? অনেকেই তাই মনে করেন। আমরা বোঝার চেষ্টা করব ভারতের রাজনীতি কি নতুন মোড় নিতে যাচ্ছে। আর অবশেষে থাকছে বাংলাদেশের খবর, যেখানে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে কী প্রভাব পড়তে পারে, আসলে কি কোনো প্রভাব পড়বে কিনা। সামনে নির্বাচনকে ঘিরে কি কোনো ধরনের সাংবিধানিক রাজনৈতিক কোনো প্রভাব পড়তে পারে কিনা, সেটিও বোঝার চেষ্টা করব। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজ, এবং এই তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। চেষ্টা করব যুক্তির আলোকে আমরা বোঝার চেষ্টা করব বিশ্ব রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এবং এর প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে। সঙ্গে থাকুন। শুরু করছি আওয়ার ডেমোক্রেসি। স্বাগত জানাচ্ছি সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। আমাদের সাথে আজ আছেন মেহনাজ মোমেন, হুজ এ প্রফেসর, টেক্সাস A&M ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে দেখলাম, ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে উইল হ্যাভ এ গুড ডিসকাশন। আমি শুরু করব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে। প্রসঙ্গিত থাকবে ইউএস ইরান ওয়ার। আমরা জানি আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, এবং শুধু প্রেসিডেন্ট ট্রাম্প না, পিটার হেক্সেথ আছেন, অনেকে বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু পিছন থেকে খেলছেন। আমেরিকা যে আছে এখন, তারা দে আর ক্যারিং আউট মিলিটারি অপারেশনস। 13 দিন হয়েছে, আজকের দিন শুধু যদি আমরা গুনি। অনেকের প্রশ্ন, আমার প্রশ্ন আপনার কাছে, ওয়াশিংটনের আলটিমেট অবজেক্টিভটা কি? তারা তো
রিজিম চেঞ্জ করতে চেয়েছিলেন, সেটি কাজে দেয়নি। তারা নিউক্লিয়ার বোম ফেলেছিলেন গত বছর, আমার মনে হয় জানুয়ারি বা জুন, ঠিক খেয়াল নেই। সেই সময় তারা বলেছিলেন সাকসেসফুল হয়েছে, সেটাও হয়নি। তারা বলছেন তারা ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিকে দুর্বল করে দিবেন, তারা ফোর্স রেজিম চেঞ্জ করবেন, কনসেশন করবেন এবং অথবা পুশ করবেন আমেরিকাকে, ইরানকে নেগোসিয়েশনের টেবিলে আসতে বাধ্য করবেন। আমরা আসলে কোথায় আছি, কি হচ্ছে, শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই। মেহনাজ আপাস, শুভেচ্ছা আপনাকে। হাবিব ভাই, আপনি একটা ওভারঅল একটা সামারি আপনি দিয়েছেন। আজকে এই শুক্রবার রাতে, ইরানে তখন শনিবার সকাল দিন, মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্রবল আকারে আক্রমণের পরিকল্পনা করছে। আজকে দুপুরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে আমরা লোডেড অ্যান্ড রেডি, আমরা বড় আকারের, কিন্তু ঠিক কোথায় কিভাবে আক্রমণ হবে সেই খবরটা আমরা জানি না, তারা প্রকাশ করেনি। কিন্তু মূল লক্ষ্য আমার বুঝতে পারছি আমি, ইরানি শাসক গভর্নমেন্টকে নথি স্বীকার করা, তাদের আলোচনা টেবিলে টেনে নিয়ে আসা। দুটো খবর আপনি দেখেছেন যে এই সময় গত কয়েকদিনের মধ্যে দুটো ব্যাপার ঘটেছে। একটা হচ্ছে যে কাতার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে 10 দিনের একটা সিজ ফায়ারের প্রস্তাব এনেছিল। 10 দিনের ব্রেক দিয়ে আমরা এ নিয়ে কথা বলবো। আমরা এই প্রস্তাব ছিল, প্রত্যাখ্যান করেছি ইরান। এবং ইরাকি প্রধানমন্ত্রী, যিনি গত সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউসে এসেছিলেন, তিনিও ইরানি নেতাদের সাথে কথা বলেছেন একটি হোয়াইট হাউসের প্রস্তাব নিয়ে, নতুন সিজ ফায়ারের প্রস্তাব নিয়ে। সেই প্রস্তাবটিও ইরানিরা প্রত্যাখ্যান করেছে এই যুক্তিতে যে আমরা কোনোভাবেই এই প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। মানে একটা ট্রাস্ট ডেফিসিট খুব প্রবল হয়ে উঠেছে, বিশেষ করে ইরানি পক্ষ থেকে। ইস্যু এই মুহূর্তে দুটি, একটা পলিটিক্যাল, একটা সিকিউরিটি স্ল্যাশ ইকোনমি বলতে পারি আমরা। আপনারা জানেন যে ট্রাম্প সাহেবের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধের পরে, তার যখন তিনি দেখলেন যে রেজিম চেঞ্জ হচ্ছে না এবং চুক্তি করতে বাধ্য হলেন, চুক্তির মূল লক্ষ্য ছিল যাতে করে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রক্রিয়াকে বন্ধ করা যায়। তিনি যাচ্ছিলেন এই কমিটমেন্টটা ইরানের কাছ থেকে যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না এবং আমেরিকান সুপারভিশনে সেই ডিসম্যান্টলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আটেপিটে তথা হয়নি, দেখতে পাচ্ছি আমরা। আর 2 নম্বর সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। নাটকটা বা ড্রামাটা এই হরমুজকে নিয়ে ঘটছে। একদিকে দেখতে পাচ্ছি আমরা ইরান দাবি করছে হরমুজের দুটো দিক, একটা ওমানি দিক, একটি ইরানি দিক। এবং ইরান দাবি করেছিল যে জাহাজগুলিকে আমার দিক দিয়ে যেতে হবে, কিন্তু মার্কিন উৎসাহে একাধিক জাহাজ ওমানি দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরান আক্রমণ করে, দুটো সৌদি জাহাজকে তারা আঘাত করে এবং তার জবাবেই শুরু হয় পাল্টা আক্রমণ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রবল আঘাত তারা হানবেন, চোখের বদলে তারা মাথা নেবেন, এই ঘোষণা তারা দিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে এটি। না, ইরান বলেছে আইন করে না। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের তো আছেই। ইউ রাইট, সরি, আমি দুটো মিক্স করে ফেলছি। এই অবস্থায় কোনো পক্ষই, মানে বিশেষ করে আমাদের পক্ষ থেকে স্পষ্ট নয় ঠিক কি অর্জন করব আমরা আরো বিশাল আকারে আক্রমণ করে। আজকে যেমন যেটা বললাম আপনাকে আমি, আজকের মধ্যে হয়তো নতুন করে বড় আকারের আক্রমণ। হ্যাঁ, মানে নিউ ইয়র্ক টাইমস বলছে দে আর মিটিং ইন 15 মিনিটস উইথ দ্য ক্যাবিনেটস। না, তারা অলরেডি করেছে এবং সিদ্ধান্ত জানি না আমরা। যেটা ভাবা হচ্ছে, যেটা স্পেকুলেশন, তা হচ্ছে যে এই আক্রমণ একটা লক্ষ্য হচ্ছে ইরানের কোনো একটা দ্বীপ, মেবি খার্গ বা কোনো একটা দ্বীপ দখল করে নেওয়া। এটা সিম্বলিক হতে পারে, এটা স্ট্র্যাটেজিক হতে পারে, ভাবা হচ্ছে। যদিও এটা যে কতটা মানে ওয়াইজ হবে আমরা জানি না, কারণ ইতিমধ্যে আমরা 18 জন সৈন্য হারিয়েছি। আমাদের প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন, গত সপ্তাহে তিনি তালিকা দিয়েছেন। তালিকায় তিনি বলছেন যে ভিয়েতনাম যুদ্ধে মারা গেছে 53,000, ইরাক আফগানিস্তানে 20,000, আর সেখানে আমাদের এই যুদ্ধে মারা গেছে মাত্র 18 জন। এমন কি আর, মানে 18 জন লোকের জীবনকে তিনি কত সহজে
ডিসমিস করে দিচ্ছেন। একটি মানুষের মৃত্যুও তো অপ্রয়োজনীয়, একটি মানুষের মৃত্যুও তো কোনোভাবে কোনো পয়সা দিয়ে, কোনো কথা দিয়ে, কোনো কিছু দিয়ে তা পূরণ সম্ভবপর হবে না। আমাদের নিউ ইয়র্কে আমাদের এই কুইন্সের একটি একটি মেয়ে, অল্প বয়সী একটি মেয়ে নিহত হয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট যদি বলেন যে আমি দুঃখিত, এবং এই দুঃখিত বলেই তিনি যদি তার দায়িত্ব শেষ করেন, সেটা খুব দুঃখজনক হবে। কারণ মূল লক্ষ্য হওয়া উচিত এই মুহূর্তে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে মানুষের মানুষের হত্যা, এই এই নন স্টপ হত্যা কিভাবে বন্ধ করা যায়। আপনি ঠিকই বলেছেন, তেলের দাম অলরেডি $100 ক্রস করেছে, এবং হুতিরা যেহেতু বাবেল মান্দাব ইতিমধ্যেই বন্ধ করা ঘোষণা করেছে, এবং আপনি দেখেছেন হয়তো আজকে ইনফ্যাক্ট সৌদিরা আক্রমণ করেছে হুতিদের উপরে, ফলে এই 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 পেনাল্টিও বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দাম আরো বাড়বে। দাম বাড়ার মানেটা কি? আপনি ঠিকই বলেছেন, আমরা তার সব বড় সাফারার হব। আমরা বলতে শুধুমাত্র আমেরিকান নয়, আমরা বলতে তৃতীয় বিশ্বের মানুষ। কারণ এই প্রণালী দিয়ে যেই তেল যায়, তার বড় কনজামশন হয় মূলত আফ্রিকাতে, কনজামশন হয় জাপানে, কনজামশন হয় বাংলাদেশের মতো দেশে। আমরা এই তেলের দাম বাড়ানোর ক্ষতিটা ভোগ করব। বাংলাদেশের মধ্যে দেখেছি আমরা, মাঝখানে একটা ভালো অবস্থা এসেছিল, স্টেবল হয়েছিল, আবার তেলের দাম, আবার গ্যাসের দাম বেড়ে গেছে। আমাদের তো মূলত এলএনজি আমরা ব্যবহার করি, এলএনজির প্রাদুর্ভাব ঘটেছে। ফলে হাবিব ভাই, উত্তরটা হচ্ছে যে আমরা কেউ জানি না কিভাবে এই যুদ্ধ বন্ধ হবে, কোন উদ্যোগটা নিলে এই 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 সংঘর্ষ থামবে, আমরা জানি না। শুধু আমরা এটুকু বলতে পারি যে আমার নিজের অঙ্ক হচ্ছে এই যে দুপক্ষের মধ্যে কিন্তু একটা ইচ্ছা আছে, প্রয়োজন আছে যুদ্ধ থামিয়ে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে যুক্ত হওয়া। কারণটা সিম্পল, ট্রাম্প সাহেবের কারণ হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, তার পক্ষে এই $100 তেল সহ্য করা সম্ভব নয়। অন্যদিকে ইরানের পক্ষেও এই অব্যাহত আক্রমণ ইরানের ইকোনমিকে যে অবস্থায় নিয়ে গেছে, দীর্ঘদিন সহ্য করা পসিবল নয়। এর ক্ষতিকর প্রভাব ঘটবে। আমরা জানি যে ইরান ব্যবস্থা গ্রহণ করেছে। ইরান ইতিমধ্যেই প্রায় 5টি স্থল ভিত্তিক ল্যান্ড বেসড ইম্পোর্ট করার, খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য ব্যবহার ইম্পোর্ট করার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান থেকে, টার্কি থেকে, সাউথ সেন্ট্রাল এশিয়ার দেশগুলি। 5টি তারা নতুন ল্যান্ড রুট তারা খুলেছে, উইচ ইজ হেল্পফুল। কিন্তু এটা কোনোভাবে ইরানের যে 9 কোটি দেশের মানুষের 9 কোটি মানুষের দেশ, সেখানে এই জাস্ট 5টা-6টা ল্যান্ড রুটস দিয়ে খাদ্য আনা সম্ভবপর নয়। তাকে নর্মাল প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং তার জন্য কি প্রয়োজন? যুদ্ধ বন্ধ। কিভাবে বন্ধ হবে আমি ভাই, উত্তর জানা থাকলে আমি বলতাম, আমি জানি না। আমার মনে হয় এটা $1 বিলিয়ন কোয়েশ্চেন রাইট নাও, একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন, যে যুদ্ধটি বন্ধ হবে কিভাবে। আপনি একটি কথা বলেছেন যে দুপক্ষই চাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ইরান, আমরা জানি ইরান যুদ্ধটি শুরু করেনি। ইরানটি এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের উস্কানিতে আমেরিকা, এবং প্রথম সপ্তাহে ইসরায়েল যথেষ্টভাবে যুক্ত ছিল, এখন যুক্ত নেই। ফলে কি হচ্ছে, আমেরিকান সোলজার মারা যাচ্ছে, ইরানের তো অনেকেই মারা যাচ্ছে। সেটা নিয়ে আপনি বললেন যে ট্রাম্প দুঃখ প্রকাশ করছেন। এই যুদ্ধের তো প্রয়োজনই ছিল না। এই যে 19 years old গার্ল গতকালকে মারা গেল, হি ইজ সরি, গো টেল হার প্যারেন্টস অ্যাবাউট দ্যাট। ইউ ডোন্ট নিড টু স্টার্ট দিস ওয়ার। তুমি এটা নিজস্ব ইচ্ছা চরিতার্থ করার জন্য এই যুদ্ধটি শুরু করেছো। এখন তুমি বড় বড় কথা বলছো, ওদিকে জানমালের ক্ষতি হচ্ছে, সারা বিশ্ব হুমকির মধ্যে আছে। তার কারণ হচ্ছে সারা বিশ্ব, স্পেশালি আফ্রিকা অ্যান্ড এশিয়া, পার্টলি ইউরোপ, সাফার করবে সবচেয়ে বেশি। মাই কোয়েশ্চেন মেনাজ মোমেন আপনার কাছে, এই যে এখন আমরা ইরান বলছে যে আই ফর অ্যান আই, এবং আমরা এই কোনো বিশ্বস্ত, আমরা তোমাদের কথা আর বিশ্বাস করি না, আমাদেরকে আগে স্যাংশন উঠিয়ে নিতে হবে, তারপর আমি কথায় বসবো। কারণ ওবামা করেছিলেন যে চুক্তিটি, তারপরে কিন্তু স্যাংশন তুলেননি, তারা কিন্তু অর্থ পায়নি। এখন যেটি হলো, এখনও তারা কিন্তু অর্থ পায়নি, এটা তাদের অর্থ, ইটস দেয়ার মানি, ইটস এ স্টোলেন মানি। আমরা হাসান ফেরদৌসের কাছে শুনলাম যে কতদিন এটা চলতে পারে, ইরান কতখানি সহ্য করতে পারে, এবং আসলে কতদিন চলতে পারে, রাইট? আমরা জানি ইরান 1969 সালের পর থেকে এমবার্গোর মধ্যে আছেন, এবং তারা দে নো হাউ টু ফিল দ্য পেইন, দে নো দ্য পেইন, দে নো গো থ্রু দ্য সাফার। আমার কোশ্চেন হচ্ছে,
হাউ লং ক্যান দিস কন্টিনিউ? কারণ যে এই যে যুদ্ধটি আছে এটা কিন্তু শুধুমাত্র ব্যাটেল ফিল্ডেই হচ্ছে না, ইটস থ্রু ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল ইন্ডোরেন্স। ট্রাম্পের ক্ষেত্রে পলিটিক্যাল ইন্ডোরেন্স, ইরানের ক্ষেত্রে ইকোনমিক্যাল ইন্ডোরেন্স, রাইট, বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান। আপনি কি মনে করেন যে কোন দেশটি বেটার পজিশন টু সাস্টেইন এ প্রলং কনফ্লিক্ট? কারণ এখন দেখে মনে হচ্ছে ইউক্রেনের মতো এটিও একটি লম্বা দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে পরিণত হতে পারে। what are the time limits for each side, do you think? প্রথম কথা বলবো, যুদ্ধটার এমন এমন কমপ্লিকেশন এবং এমন বিভিন্ন লেয়ারে যুক্ত হয়েছে যে এটাকে ঠিক মতো আপনার অ্যানালিসিস করা খুব কঠিন, কারণ প্রতিটা দিন আপনার নতুন নতুন কম্পোনেন্ট যুক্ত হচ্ছে। তারপর আমি সহজ করে খালি কয়েকটা কথা বলতে চাই, যেমন হরমুজ প্রণালীর কথা আমেরিকার জন্য দরকার এবং গ্লোবাল ইকোনমির জন্য দরকার যে এটা যাতে খুলে যায়, আগের মতো আপনার জাহাজ যাতে চলাচল করতে পারে। এখন তো রেড সিও বন্ধ হতে যাচ্ছে। ইরানের কিন্তু এইটাকে বন্ধ করার জন্য সারাক্ষণ যে যুদ্ধ চালিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। তাদের কি করতে হবে, হঠাৎ হঠাৎ একটা অস্থিতিশীল একটা অবস্থা যদি তৈরি করে যেখানে ইন্স্যুরেন্সের রেট বেড়ে যাবে, তাহলে কিন্তু তারা যেটা চাচ্ছে, যে কন্ট্রোলটা করতে চাচ্ছে, তারা করতে পারবে। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি যদি দেখেন পিট হেগসেথ কংগ্রেসে গেছিলেন $1 ট্রিলিয়ন চেতে এই যুদ্ধের জন্য, এবং প্রথমবারের মতো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পর কংগ্রেসকে দেখছি কো-ইকুয়াল ব্রাঞ্চ হিসেবে তারা তাদের ক্ষমতাটা তারা ব্যবহার করছেন এবং বারবার পিট হেগসেথকে এমন প্রশ্নবাণে বিদ্ধ করছেন। কাজে এই যুদ্ধে যে আপনার অর্থনৈতিক দিকটা, এটা কিন্তু আমেরিকার জন্য একটা সাংঘাতিক একটা বড় দিক। হ্যাঁ, সেই দিক থেকে চিন্তা করলে ইরানের কিন্তু আপনার খুব বেশি আপনার অর্থ ব্যয় করতে হবে না। তারা যেমন জর্ডানে করে তারা 4 জন আমেরিকান সৈন্যকে মেরেছে, এরকম ছোট ছোট আক্রমণ অব্যাহত রাখলেই কিন্তু হবে। তো এরকম একটা মাইক্রো কনটেক্সটে যদি এই হিসাবগুলো করেন, ইরানের আপনার অ্যাডভান্টেজ অনেক বেশি। কিন্তু মাইক্রো কনটেক্সট ছাড়াও অনেক বড় বড় জিনিস আছে যেটা আমরা দেখছি, যেটা পলিটিক্যাল দিকটা। আরেকটা কথা হাসান ফেরদৌস শুরু করেছিলেন, উনি ওই জায়গাটা ধরেই আমি বলছি, সিকিউরিটির কথা। যেমন আমরা দেখছি যে সৌদি আরেবিয়ার সাথে আমেরিকা একটা ডিল করতে চাচ্ছে, সেটা থেকে আবার পিছিয়েও যাচ্ছে। সেটার কারণ কিন্তু একটা মূল কারণ এটাই যে আমেরিকার যে কথা ছিল গালফ নেশনদেরকে সবসময় বেস করার পরিবর্তে তাদেরকে রক্ষা করবে, সেটাতে তো তারা ব্যর্থ হয়েছে। তো এখন নতুন যে একটা সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে খুব সম্ভবত ইরান, পাকিস্তান, হয়তো চায়না, এই সমস্ত দেশটা একটা ভূমিকা পালন করবে, আমেরিকা পারবে না। তো আমেরিকা এখন যেভাবেই হোক ওই অঞ্চলে, মধ্যপ্রাচ্যে তাদের এই ক্ষমতাটা তারা রাখতে চাচ্ছে। কিন্তু সেখানেও আবার নতুন করে সমস্ত ডিলের কথা হওয়ার পরে আবার সৌদি আরবকে শর্ত দেওয়া হলো, তোমাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, না হলে এই ডিল হবে না। কাজে এইটারও যে কি মানে ভবিষ্যতে কি হবে এটা বলতে পারছি না। কিন্তু এখানে এই ওয়েস্ট এশিয়ার সিকিউরিটিটা থেকে ডমিনেট করবে, এটা একটা অনেক বড় কোয়েশ্চেন। আর পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা যদি আসে, ট্রাম্পের হাতে কিন্তু সময় অনেক কম। মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসছে, পোল নাম্বার খারাপ, আপনার এর মধ্যে যত জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, এগুলো সব প্রভাব বিস্তার করবে। সেই তুলনায় ইরানের কিন্তু আরেকটু ফ্লেক্সিবিলিটি আছে, যদিও আমি জানি ইরানে অনেক মানুষ মারা যাচ্ছে, অর্থনীতিতে মানে বিপর্যয় নেমে এসছে, তারপরও টাইমের দিকটা যদি চিন্তা করেন, মানে ওদের ওরকম একটা স্ট্যাটিক একটা জিনিস নাই। আচ্ছা, আরেকটা কথা, ইরান যে আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, কারণ আমেরিকা বারবার বিশ্বাস ভঙ্গ করেছে, চুক্তির মধ্যেখানে তাদেরকে আক্রমণ করেছে, এবং আমরা দেখেছি কোথাকার জার্নালিস্ট এরকম বলছেন যে যখন ওরা চুক্তি করতে আসবে তখনই ওদেরকে আমাদের মেরে ফেলা উচিত। এগুলো একদম পাবলিক ডোমেইনে এই ধরনের কথাবার্তা আলোচনা হয়। কাজে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে বিশ্বাস করার কোনো মানে কারণ নেই, কোনো রেশনাল কারণ নেই। আর তার থেকেও বড় কথা, তারা এরকম একটা পরিস্থিতি চায় না যেটা কিনা যে ইসরায়েল লেবাননে করে, একটা চুক্তি করে, যখন ইচ্ছা হলো সেই চুক্তি ভেঙে ফেলে, আবার গিয়ে একটা আক্রমণ করে, আবার চলে আসে, আবার যখন ইচ্ছা হবে তখন যাবে। তারা এরকম একটা টেম্পোরারি এরকম একটা চুক্তি চায় না, তারা চায় ওয়ান্স এন্ড ফর অল এই জিনিসটা, মানে এটা আমেরিকা আর এভাবে করে আক্রমণ করবে না। এখন সেইটা করার জন্য, সেইটা আপনার করার জন্য যে জিনিসটা প্রয়োজন, মানে যেখানে আমেরিকাকে নতি স্বীকার করতে হবে, সেটা একটা দীর্ঘ পথ।
অত দীর্ঘ পথ ইরান কিভাবে করে ধরে রাখবে সেটা মানে কি বলবো, মানে আমি আশা Okay. করছি পারবে, কিন্তু আমি অত কনফিডেন্সের সাথে আমি বলতে পারছি না। Right, এখানেও আমি- আবার হ্যাঁ, আমি আসবো, আরো বেশ কিছু প্রসঙ্গ রয়ে গেছে। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। এই যে চলমান পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে সৌদি আরবের সাথে এখন একটি নিউক্লিয়ার চুক্তি হতে পারে এবং হবে। আমাদেরকে একটু বোঝান এই চুক্তিটা হঠাৎ এই প্রস্তাবনা হঠাৎ করে কেন কেন সৌদি আরবের সাথে, কেন এটা ইসরায়েল বিরোধিতা করছে না এখনো, এবং মূলও ঝুলিয়েছেন উনি যে আব্রাহাম একর্ডে সাইন করতে হবে, এটি আছে। অন্যদিকে যে পরিস্থিতি হরমুজ বন্ধ হওয়ার পরে ছিল তার চেয়েও বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখন হুতিরাও ময়দানে আছে, তারাও কিন্তু রেড সিতে আক্রমণ করছে। তো পরিস্থিতি খুব ঘোলাটে। এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে দিস অরেঞ্জ গাই হ্যাজ এ নিউ প্রপোজাল উইচ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ওয়ার, ও অ্যাট লিস্ট আই থিঙ্ক। প্লিজ আমাদেরকে একটু ব্রিথ সাম সেন্স ইনটু আস। হাবিব ভাই, ব্যাপারটা তা নয় কিন্তু। ওকে, এই চুক্তিটা আজকের নয়। যে চুক্তিটা হয়েছে সৌদি আরবের তারা স্বাক্ষর করেছে, তা কিন্তু তৈরি রেডি ছিল স্বাক্ষর করার জন্য বাইডেনের সময়। এবং বাইডেনের সময় কিন্তু ওই একটি যুক্তিতে, ওই একটি কারণে চুক্তি আলটিমেটলি স্বাক্ষরিত হয়, তা হচ্ছে যে সৌদি আরবকে অ্যাব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে যুক্ত হতে হবে। আপনারা জানেন অ্যাব্রাহাম অ্যাকর্ডস ট্রাম্প সাহেবের প্রথম টার্মে তার জামাতার মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সেই প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2018 সালের দিকে। এবং যখন বাইডেন ক্ষমতায় আসলেন তখনও কিন্তু এই যে পারমাণবিক শোধনাগার তৈরি করার যে পরিকল্পনা সৌদি আরব নিয়েছে, সে প্রস্তাবটি প্রায় তৈরি হয়ে গেছিল। এটা কেন? প্রথম প্রস্তাবটা কি? সৌদি আরব, আপনারা জানেন, এই নতুন বাদশার পুত্র MBS ভিশন 2030 বলে একটি পরিকল্পনা, বিশাল পরিকল্পনা স্থাপন করেছে, যেখানে সৌদি আরবকে তার এই পেট্রোডলার নির্ভর এনার্জি নির্ভর ইকোনমি থেকে ডাইভার্সিফাইড ইকোনমি তারা প্রবেশ করবে। কেমন? তারা এটা জানে যে যে তেল তাদের আছে বড় জোর 20, 30, 50 বছরের ব্যাপার, তারপরে কি হবে। সে কারণেই তারা তেল নির্ভর ইকোনমি থেকে একটা বহু বিষয়ভিত্তিক একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা কথা তারা দীর্ঘদিন থেকে কথা তারা বলছে। তেল থেকে তারা সরে যাচ্ছে নিউক্লিয়ার, পারমাণবিক শক্তিভিত্তিক এনার্জি উৎপাদনে। এটা অনেক দেশই করছে। আপনারা জানেন UAE, ফর এক্সাম্পল, UAE 2টো রিঅ্যাক্টর তারা নির্মাণ করেছে কেনা আমেরিকানদের ব্যবস্থাপনাতেই, এবং তারা ইউরেনিয়াম তারা ইম্পোর্ট করছে, তারা নিজেরা প্রসেস করবে না। এই চুক্তি তারা মেনে নিয়েছে। এই চুক্তিতে বলা হচ্ছে যে 2 বছর স্টাডি করা হবে যে এই ইউরেনিয়াম সৌদি মাটিতে এনরিচ করা পসিবল কি না। কেমন? যদি হয় তাহলে করবে, অন্যথা তারা অন্যদের মধ্যে কিনে নেবে। কিন্তু যদি এই চুক্তি এই প্রক্রিয়া আমেরিকা ছড়ে আসে, তাহলে কোনোভাবেই সৌদি আরব, শর্ত আছে, অন্যের কাছে যেতে পারবে না। এই প্রস্তাবটা কেন, পুরোই এই তেলের প্রস্তাবটা কেন উঠলো এবং ট্রাম্প সাহেব রাজি হলেন কেন? তার আর্গুমেন্টটা কি? তিনি বলছেন যদি আমরা রাজি না হই তাহলে চীন এবং রাশিয়া তৈরি আছে সৌদি আরবকে এই পারমাণবিক রিঅ্যাক্টর দিতে। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, বিশাল ইনভেস্টমেন্টের সুযোগ। তিনি বলছেন যে এই যে আমরা বানাবো, রিঅ্যাক্টর বানাবো, প্রক্রিয়া যুক্ত হবো, মিনিমাম $10 বিলিয়ন এর প্রজেক্ট। এটা $10 বিলিয়ন ইমিডিয়েট প্রজেক্ট, এবং এটা আমরা লাভবান হবো। কারা বানাবে? আমাদের ইঞ্জিনিয়ার্স, আমাদের টেকনিশিয়ানস, আমাদের বড় কোম্পানি। ফলে আমাদের জন্য লাভজনক এটা। অন্যদিকে সৌদি, যেটা বললাম, সৌদি যাচ্ছে তাদের ইকোনমিটাকে দীর্ঘস্থায়ী একটা স্টেবল প্ল্যাটফর্মে নেবার জন্য। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু এনার্জি সেক্রেটারি স্বাক্ষর করেছেন। এখন বলা হচ্ছে যে ট্রাম্প সাহেব বলছেন যে আমি জানতাম না, আমাকে বলা হয়নি, ইত্যাদি, উইচ ইজ কমপ্লিটলি আনট্রু আমার বিবেচনায়। যে মুহূর্তে চুক্তি স্বাক্ষর হলো, আমরা দেখলাম সঙ্গে সঙ্গে কি সকল কনজারভেটিভ মিডিয়াতে, ফক্স তো বটেই, এভরি সিঙ্গল কনজারভেটিভ আউটলেট থেকে এটি নিয়ে আক্রমণ করা শুরু হলো। স্পেশালি আক্রমণ করলো কে? ইসরায়েল কোনোভাবে মেনে নেবে না যে সৌদি আরবকে ইউরেনিয়াম এনরিচ করার প্রক্রিয়া তুমি দিচ্ছ, কারণ এনরিচ করা মানেই হচ্ছে যে আগামীকাল এই এনরিচমেন্ট থেকে তারা পারমাণবিক অস্ত্র বানাতে উদ্যোগ হতে পারে। হাউ ডু স্টপ দ্যাট? এই ব্যাকল্যাশ কাটাবার জন্য ট্রাম্পকে তড়িঘড়ি করে বলতে হলো যে চুক্তি করতে হলে তোমাকে
অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে। সৌদি আরব কিন্তু আগেই বলে দিয়েছে, নতুন কোন গল্প নয়, যে আমরা কোনোভাবেই অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হব না যতক্ষণ না প্যালেস্টাইন প্রশ্নে একটি সুস্পষ্ট পথরেখা, ইয়া একটা রোড ম্যাপ আমরা না পাই। ফলে সবাই জানতো, ইট ওয়াজ অল ওয়েল নোন যে দিস ইজ সৌদি পজিশন। তারপরে চুক্তি হয়েছে, যখন ট্রাম্প সাহেব দেখলেন যে এই ব্যাকল্যাশ হচ্ছে, তখন তিনি পাল্টা একটা সম্পূর্ণ কমপ্লিট মিনিংলেস একটি প্রস্তাব উত্থাপন, যে প্রস্তাব কখনই গৃহীত হবে না। কেমন? ফলে এটা একটা ডেডলক তৈরি হলো, ডেডলক তৈরি হলো। এরপরে কি হবে আমরা এখন জানি না, তবে যেটা ট্রাম্প সাহেব ভয় পাচ্ছিলেন যে এর ফলে চীন এবং রাশিয়া এগিয়ে আসবে, দ্যাট মে হ্যাপেন, দ্যাট মে হ্যাপেন। দ্যাট মে হ্যাপেন। ইয়া, কারণ আমি একটু মানে একটু অবাক হচ্ছিলাম এই কারণে, সৌদি আরব হ্যাজ মানি, পয়সার তো মানে এইটা $10 বিলিয়ন খরচ করতে হয় পারমাণবিক ইয়ার জন্য, পাওয়ার প্ল্যান্টের জন্য। দে হ্যাভ মানি, তাদের তো আমেরিকার প্রয়োজন নেই এখানে। দিস ইজ নট এ নেসেসিটি অ্যাজ এ পার্টনারশিপ। তো সেখানে যেখানে আপনি ছাড়াও চায়না, রাশিয়া, জার্মানির মতো যারা আছেন, ফ্রান্স, তারা এটি সহায়তা দিয়ে থাকে, কারিগরি সহযোগিতা। এটা সম্পূর্ণ বাংলাদেশে যেরকম হয়েছে সেটি হয়েছে রাশিয়ার সহযোগিতায়। তাহলে দিস ইজ নট ইন হাই ডিম্যান্ড। সো সেখানে যখন আপনি অ্যাব্রাহাম অ্যাকর্ডের মতো কিছু জুড়ে দিবেন, আই হ্যাভ টু টেল ইউ আর অ্যান ইডিয়েট, ইউ আর লিভিং ইন আ ডিফারেন্ট রিয়ালিটি উইচ ইজ ডিট্যাচ ফ্রম রিয়ালিটি ইটসেলফ। দ্যাটস জাস্ট মাই 2 সেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে এই উত্তপ্ত সময়ে আপনি দেখেন জর্ডান হ্যাজ অ্যাব্রাহাম অ্যাকর্ড, এবং জর্ডানে অ্যাব্রাহাম অ্যাকর্ড, এবং দ্যাট গাই, স্টুপিড গাই আবদুল্লাহ and his wife নূর, who is মানে পাঁচটা lap dogs. She's the Palestinian, Yeah, by the yeah. way. She is the Palestinian. He is a lap dog, and she is too, maybe. I don't know. But তারা অনেক বড় একটি সৈন্য সামন্ত এবং রেডার অ্যান্ড অ্যান্টি মিসাইলস, ব্যাটারি, এগুলা সব ওখানে আছে জর্ডানে। নট টু প্রোটেক্ট জর্ডান, প্রোটেক্ট ইসরায়েল। এবং সেখান থেকে যথেষ্ট আক্রমণও হয়েছিল, বেধড়ক পিটানো হয়েছে তাদেরকে। ইরান বেধড়কভাবে পিটিয়েছে। হাফ অফ দ্য ব্যাটারি ইজ ডাউন, অনেক সৈন্য মারা গেছে। তো একটা কথা বলে ভুলে যাওয়ার আগে, আসলে জর্ডানের অলমোস্ট 60% হচ্ছে প্যালেস্টাইন। I totally agree. ওয়েট, কিন্তু ভয়টা কোথায়? এই 60% যে কোনো সময় বিদ্রোহ করতে পারে এই সুন্নি বাদশার বিরুদ্ধে, তাকে প্রোটেক্ট করবার জন্য, যাতে করে সুন্নি বাদশা সমাজে থাকতে পারে। আপনি যদি যেটি বলছেন সেটি হচ্ছে, আমার রাজতন্ত্র এবং রাজার যে রাজশিপ যেটা আছে, আমি যদি রাজা বহাল তুবিতে থাকতে পারি, আমার সেই জন্য সৈন্য সামন্ত দরকার, তাকে বাঁচিয়ে রাখবার হ্যাঁ। জন্যই। দেশের মানুষ তো আমাকে সাহায্য করছে না। আর বাই দ্য ওয়ে, মানুষ যখন এটা বিভক্ত করেন যে এই যে প্যালেস্টিনিয়ানরা ওখানে আছেন, আপনাদের অনেকেই জানেন যে এই অঞ্চলটি আসলে একটি অঞ্চল ছিল, ওকে? অ্যান্ড এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, ওতপ্রোতভাবে জর্ডান। তো সেখানকার লোক এদিক সেদিক হবেই, স্বাভাবিক। ডিফারেন্ট অন্য প্রসঙ্গে আমি যেতে চাই না, এই প্রসঙ্গে হয়তো আরেকদিন আমি আলাপ করব। আপনি মেহনাজ মোহন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আলোচনা করছিলেন, আমি দুঃখিত আপনাকে থামিয়ে দিয়েছি। এই যে অর্থনৈতিক ইম্প্যাক্টের কথা বলছিলেন, তেলের প্রাইস বেড়ে যাওয়ার, এবং তারপর আপনি বলছিলেন মিড টার্ম ইলেকশন খুব সন্নিকটে। এই যে এই তেলের দাম বাড়তে শুরু করেছে, এখন এই $1 $2 কমে কিন্তু $100 চলে গেছে, যেটি ছিল $60 সামথিং যুদ্ধ শুরু হওয়ার আগে। তার ফলে ইনফ্লেশন এবং হায়ার কস্ট, এটা সবার উপরে মানে একটা বিপদ ডেকে আনবে। এবং এটা সপ্তাহ, 2 সপ্তাহ, মাস না, এটির ইম্প্যাক্ট চলতে থাকবে। ইকোনমিক কনসিকুয়েন্সেস আমেরিকাতে, ইউরোপে এবং ডেভেলপিং কান্ট্রিজে আরও বেশি হবে। আপনি উল্লেখ করেছেন মিড টার্ম সন্নিকটে। তো এই যে ইউএস মিড টার্ম অ্যাপ্রোচিং, এই যে এখন যুদ্ধটা দেখে মনে হচ্ছে যে আগামীকালকে থামবে না, 10 দিনের কোনো কিছুতে হবে না। এটি ওই ইউক্রেনের মতো হয়তো অনেক দিন ধরে চলতে পারে, যার জন্য আমরা আলাপ করছিলাম কে পেইন বেশি সহ্য করতে পারবে। তো এর যে পলিটিক্যাল লায়াবিলিটি আছে, এটা কি হোয়াইট হাউস নিতে পারবে? হিস্টোরিক্যালি, হাউ হ্যাভ ওভারসিজ মিলিটারি কনফ্লিক্টস ইনফ্লুয়েন্সড আমেরিকান ইলেকশন? ইউ আর এ পলিটিক্যাল সায়েন্স প্রফেসর, প্লিজ টেল আস। ওভারসিজ যখনই কোনো কনফ্লিক্ট হয় এবং সেখানে আপনার এরকম সাংঘাতিক বড় একটা বিজয় না হয়, তখন যেই সিটিং পার্টি থাকে তার উপর প্রভাব পড়ে। কিন্তু আমরা একটা আনইউজুয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই ট্রাম্প একটা মানে জনগণের প্রতি একটা ভাষণ দিয়েছে, সেখানে উনি বারবার ইলেকশনের সিকিউরিটির কথা বলছেন।
কাজে মধ্যবর্তী নির্বাচনে কি হবে সেটা কিন্তু একটা অনেক বড়, আরো অনেক ডোমেস্টিক টুল দিয়ে সেটাকে হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করা হবে। হ্যাঁ, কাজে এখানে সবকিছু আপনার ইন্টারন্যাশনাল না, এখানে ডোমেস্টিক অনেক জিনিস। সেই জন্য আমি কিন্তু পিট হেগসেথের কংগ্রেসের যে তাকে যেভাবে করে প্রশ্ন করা হচ্ছিল সেটার কথাটা উল্লেখ করেছি। কারণ যত প্রেসিডেন্ট যতই ক্ষমতাশালী হোক না কেন, আপনাকে কিন্তু যুদ্ধের টাকার জন্য কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ, কিন্তু এখন যদি এমন কোন নতুন নিয়ম নীতি আসে যেখানে আমরা এরকম কতগুলো জিনিস, এগুলো আমি জানি না কতটা সাবস্ট্যান্সিয়েট করা যায়, যেমন শুনছি যে ইলেকশনের সময় আইসকে ব্যবহার করা হবে, এরকম ধরনের জিনিস যদি হয় এবং ইলেকশনের রেজাল্ট নিয়ে বা ইলেকশন পুরো প্রসেসটা নিয়ে যদি মানুষের মনে একটা প্রশ্ন উল্লেখ তৈরি হয়, তাহলে কিন্তু আবার মানে এই জিনিসগুলো আরো অনেক জটিল হয়ে যাবে। কিন্তু সহজভাবে বলতে গেলে যে এই ইলেকশনের উপর যে প্রভাব পড়বে এই ইরান যুদ্ধে, সেটার থেকে এই 3 মাসের মধ্যে বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। আপনি যদি পোলগুলো দেখেন, শুধু তো ডেমোক্র্যাট এবং ইন্ডিপেন্ডেন্ট না, এখন আমরা দেখছি যে ট্রাম্পের যারা সমর্থক ছিল তারাও সেখান থেকে আপনার এই যুদ্ধের ইয়েতে আপনার অনেক তারা অসন্তোষ জ্ঞাপন করছে। হ্যাঁ, কিন্তু এখন মানে যেটা বলছি যে অনেক ধরনের টুল আছে, এই একমাত্র টুল এটা না। না, আমার প্রশ্ন ছিল যখন এরকম যেরকম ভিয়েতনাম ওয়ারের যে প্রভাবটি কেমন ছিল, তারপর আমরা জানি যে ইরাক ওয়ারের প্রভাব, ইরাক ওয়ার ওয়াজ এ ভেরি পপুলার, কারণ এটা আমেরিকা এবং দ্যাট স্টুপিড কান্ট্রি দ্যাট colonized everybody in the world, ব্রিটেন, খুব সুন্দর করে বিক্রয় করতে পেরেছিল। দ্য বিবিসি, দ্য লাইং মিডিয়া খুব সুন্দর করে এটা সেল করতে পেরেছিল, যার জন্য আমেরিকাতে স্পেশালি ওয়াজ ভেরি পপুলার। মানুষ এটা খুব সাপোর্টিভ ছিল জর্জ বুশের, যে লেটস গো, হুররা, গো গেট এম, খুব উই সাপোর্ট আওয়ার ট্রুপ। এই যুদ্ধটা তো পপুলার না, ভিয়েতনাম ওয়ার তো পপুলার না। ওই পরিপ্রেক্ষিতে যখন আপনি দেখবেন, তখন আপনি এইটার ফলাফলটা কি নিয়ে আসবে ট্রাম্পের? এ লোক কি ভিয়েতনাম যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব ডোমেস্টিক্যালি লিন্ডন জনসন তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি আর ইলেকশনে রান করবেন না, কারণ উনার পক্ষে যেটা সম্ভব। সো আই হ্যাভ নো রিস্ক। আমি বলবো ইরান এই যুদ্ধের ফলে ট্রাম্পের প্রেসিডেন্সি অলরেডি একদম শেষ হয়ে গেছে এই অর্থে না যে ট্রাম্প আর ক্ষমতায় নাই, কিন্তু যে সমস্ত পলিসিগুলো উনি নিতেন সেগুলো আর নিতে পারবেন না। আর বিশেষ করে এই মধ্যবর্তী নির্বাচনে আপনার হাউস হারাবে, যদি সেনেটও হারায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার আরো আমরা যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যেসব পলিসি দেখছিলাম, যেমন ইমিগ্রেশনের কথাই ধরেন, ট্রেড পলিসির কথাই ধরেন, এগুলো জিনিসের আমরা আর এটার একটা কন্টিনিউটি আমরা আর দেখতে পাবো না। সেই অর্থে আমি বলবো যে এটা অলরেডি এটা হয়ে গেছে। আমার মনে হয় এই প্রেসিডেন্সি শেষ হলে এবং মানে অন্য অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসলে আমি অবাক হব না যদি বেশ কিছু মানুষকে আমি যুদ্ধ অপরাধী হিসাবে দেখতে পারি। I will not be surprised. I hope that happens. Not the president, but you know what I'm talking about. I'm not taking the risk. Living in a free country is not so free. Free comes with a high cost. I'm not willing to take that chance right now, but you understand what I'm saying. হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আন্তর্জাতিক থেকে আমরা ফেডারেল লেভেলে কথা বলছিলাম, আমি এখন নিউ ইয়র্ক সিটির দিকে তাকাতে চাই। আমরা জানি একটি ব্যাপার নিয়ে বড় সড়ো আলোচনা, সমালোচনা এবং অনেক কিছুর ঝড় চলছে, সেটি হচ্ছে মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি বলেছেন যে নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসলে উনি হি উইল সিক অ্যারেস্ট ফর ইসরায়েলি প্রাইম মিনিস্টার, ওকে, যদি উনি নিউ ইয়র্কে ভিজিট করে আসেন। অ্যান্ড এটি আমরা বলছি সেপ্টেম্বর মাসে হতে পারে, সেপ্টেম্বর মাসে হওয়ার কথা UN General Assembly. What a shame for UN to have this genocidal maniac to come there and give a speech. Different, same issue, but I had to say this. Does আসলে কি মেয়র মামদানির হাতে লিগাল অথরিটি আছে এটি করার? এবং সেটি যদি থাকে, তার লিগাল ফ্রেমওয়ার্কটা কি, কোন লিগাল ফ্রেমওয়ার্কে উনি রিলাই করছেন? এই দুটি প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি সেটি না হয়ে থাকে, যদি লিগাল ফ্রেমওয়ার্কে উনার যে রেমেডি করার যে ইচ্ছেতে আছে সেটি না থাকে, সেটা পরিধি যদি এনকাম্পাস না করে, তাহলে উনি কেন নিয়ে আসছেন এই আলোচনায়? আমাদেরকে বুঝিয়ে বলুন। হাবিব ভাই, মামদানি ইতিমধ্যে স্বীকার করেছে তার এখতিয়ার নেই। তিনি কোনোভাবেই একজন
বিদেশি রাষ্ট্রনায়ককে গ্রেফতার করতে পারেন না। তার একাধিক কারণ। প্রধান কারণ হচ্ছে যে জাতিসংঘের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট আছে। এই হোস্ট কান্ট্রি এগ্রিমেন্টের মাধ্যমে জাতিসংঘের সকল অতিথিকে নিরাপত্তা দিতে দায়িত্ববদ্ধ মার্কিন সরকার, এক। হুম। 2 নম্বর, ফরেন পলিসি ফেডারেল গভর্নমেন্টের এখতিয়ার, অঙ্গরাজ্য পর্যায়ে কোনো এখতিয়ার নেই একে ইন্টারভিন করার। 2। 3 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টের সদস্য নয়। ফলে কোনোভাবেই মামদানি বা মামদানির প্রশাসন নেতানিয়াহুকে বা যে কোনো বিদেশি রাষ্ট্রনায়ককে গ্রেফতার করতে পারতো না। তিনি জানতেন, একথা তিনি আগেই জানতেন। জানার পরেও তিনি গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি খতিয়ে দেখছেন। আমরা পরে জানতে পেরেছি খতিয়ে দেখা হয়ে গিয়েছিল বাই দ্যাট টাইম, যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। ফলে ইন এ ওয়ে হি লাইড, তিনি মিথ্যা বলেছেন। কেন তিনি বললেন? ক্লিয়ারলি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তিনি বলছেন যে শুধুমাত্র নেতানিয়াহু নয়, যে কোনো ওয়ার ক্রিমিনালকেই তিনি গ্রেফতার করার ব্যাপারে উৎসাহী। এবং তিনি বলছেন যে আমি যদি না পারি, তুমি ফেডারেল গভর্নমেন্ট এই ব্যবস্থা নাও। ফলে এটা বেসিক্যালি একটা মরাল, তিনি একটা নৈতিক দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলেছে, রাজনৈতিকভাবে চাঙ্গা করতে তার বেসকে। আমরা কি জানি? তা হচ্ছে যে গাজা প্রশ্নে, ইসরায়েল প্রশ্নে মার্কিন মতামত কিন্তু নাটকীয়ভাবে বদলে গেছে। আমেরিকার 60% মানুষ এই মুহূর্তে ইসরায়েলের সমর্থক নয়। এমন ডেমোক্র্যাট অলমোস্ট 80%, যাদের বয়স 30-এর কম, এমন আমেরিকানদের মধ্যে 80% লোক মনে করে না যে যে সম্পর্ক আমাদের সাথে আছে ইসরায়েলের সাথে সেটা গ্রহণযোগ্য। গাজা যুদ্ধের পরে এই মতামতটা আরো তীব্রতর হয়েছে। এই অবস্থায় এই যে এই নেতানিয়াহুকে গ্রেফতারের যেই রাজনীতিটা খেলছেন মামদানি, তা পিওরলি তিনি তার নির্বাচক মন্ডলীর দিকে, ভোটারদের দিকে তাকিয়ে করেছেন। বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানতে হবে যে তিনি একটি বার্তা দিচ্ছেন যে আসুন আমরা যারা ক্ষমতাবান আমরা দাঁড়াই, আমরা প্রতিবাদ করি, আমরা রেজিস্ট করি। গাজাতে বা প্যালেস্টাইনে অব্যাহত গণহত্যা হচ্ছে, কই আমার সরকার তো কোনো প্রতিবাদ করছে না, কোনো অবস্থান গ্রহণ করছে না। ফলে আপনারা এও দেখেছেন যে প্রস্তাব উঠেছিল ইসরায়েলকে অস্ত্র বন্ধ করবার, প্রস্তাবটা তো যদিও প্রায় 100-এর বেশি, 103 জন ডেমোক্র্যাট সমর্থন করেছে, কিন্তু অস্ত্র দেওয়া তো বন্ধ হয়নি। ফলে ফ্রম দ্যাট পার্সপেক্টিভ মামদানির বক্তব্যটা পিওরলি পলিটিক্যাল, অ্যাট দ্য সেম টাইম ভেরি মোরালিস্টিক অলসো, যেটাকে আমি এন্ডোর্স করি। এটা ট্রু। আমি একটি ডিফারেন্ট প্রশ্ন, ইন্টার রিলেটেড বাট সিমিলার প্রশ্ন করতে চাই মেনাজ মোমেন আপনাকে। এই যে মামদানি যেই কাজটি করলেন, যে বললেন যে আমি 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 চাই যে সে গ্রেফতার হোক বিকজ হি ইজ এ ওয়ার ক্রিমিনাল, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। বর্তমান আঙ্গিকে, বর্তমানের যে আলোকে আমরা যদি বলি, কেউ কোনো লিডার, পলিটিক্যাল লিডার এই সুইসাইডাল স্টেটমেন্ট দেবে না। উনি কেন দিতে গেলেন এবং এটা দেয়াতে উনি কি আরো ওনার অবস্থান শক্ত করলেন? পলিটিক্যালি ই গেইন পলিটিক্যাল ক্যাপিটাল, এবং বিশ্ববাসীকে কি বার্তা উনি পাঠালেন? আচ্ছা, আমি কিন্তু কয়েকদিন আগে জন স্টুয়ার্টের সাথে মামদানির সাক্ষাৎকার শুনছিলাম। জন স্টুয়ার্ট ওনাকে এই প্রশ্নটাই করেছিলেন। I like that মামদানি guy. বলেছেন যে হ্যাঁ, মামদানি বলেছেন যে উনি নিজে এই প্রসঙ্গটা আনেন না, উনাকে বারবার এই প্রশ্ন করা। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি বলবো যে মামদানি যখন আপনার মেয়রের জন্য ইলেকশনে দাঁড়িয়েছিলেন, উনি যেটা হাসান ফেরদৌস বলছেন, অনেকগুলো নৈতিক অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানগুলোর কারণেই এখন মনে হচ্ছে যে ভোটাররা ওনাকে ভোট দিয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আপনার প্রাইমারি গুলোতে, ডেমোক্রেটিক প্রাইমারি গুলোতে আমরা দেখছি যে এই সমস্ত ভ্যালুস, বিশেষ করে সোশ্যাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল জাস্টিস এবং এই সমস্ত ক্রাইম, জেনোসাইডের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু জয়লাভ করছে। তো এখন আমার কাছে মনে হয় যে এটা উনার একটা স্ট্র্যাটেজি হতে পারে, যেখানে উনি চাচ্ছেন যে আরো এই ধরনের প্রার্থী যারা এই নৈতিক অবস্থানটা নিবে, তারা যাতে এই সাহসটা পায় এবং তারা এই কথাগুলো যাতে বলতে পারে। এবং আমরা কিন্তু সামনে অনেক বড় একটা
প্রাইমারি আছে, মিশিগানের প্রাইমারি, এবং আমরা আশা করছি যে ডক্টর আব্দুল সাইদ হয়তো ওখানে জয়লাভ করলে, এবং উনি যদি জয়লাভ করেন Yeah. তাহলে হয়তো আমরা সেনেটে প্রথম মুসলিম সেনেটর পাবো। হ্যাঁ, এবং No, এই no, ধরনের মুসলিম সেনেটর কিন্তু আমাদের আছেন, মানে সেনেটে আছেন সেনেটে ইন্ডিয়ান। সেনেটে Oh, that's a house. Yes, you're right. You're absolutely right. Yes. হ্যাঁ না, কিন্তু তার থেকেও বড় কথা, এই ধরনের প্রার্থীগুলো মানে সবাই চাচ্ছে যে এই যে আপনার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে প্রার্থীরা যারা এই মোরাল ভ্যালুজ এর কথা বলছে, হ্যাঁ, তাদের একটা একতাবদ্ধ একটা অবস্থান, সেইখানে আপনার আমার কাছে মনে হয় মামদানি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। এবং এই পর্যায়ে যেটা হাসান ফেরদৌস বলছিলেন যে অনেক কিন্তু আপনার সময় কিন্তু পাল্টে গেছে। এক সময় এই জেনোসাইডের বিরুদ্ধে কথা বলাটা পলিটিক্যালি একটা সুসাইডাল স্টেপ ছিল, এখন কিন্তু তা না, বরং যারা এটার বিরুদ্ধে কথা বলে না তাদেরকে কিন্তু দান দিতে হয়। এখন প্রথমবারের মতো এই ইলেকশনে আমরা দেখছি যারা এই প্যাকের টাকা নেয় সেটা তারা গোপন রাখে। এর আগে যারা এই প্যাক যাতে সমর্থন করতো সেটা একটা মানে সেটা নিয়ে তারা গর্বিত ভাবে বলতো। জি, হ্যাঁ, তো what it- এই যে জিনিসটা চেঞ্জ হয়েছে, মামদানির এই ক্ষেত্রে কোনো ক্ষমতা নাই, কিন্তু এই যে কথাগুলোকে নরমালাইজ করছেন, এটাও আমার কাছে মনে হয় একটা অনেক বড় একটা জিনিস। ভেরি ওয়েল সেড। খুব মানে সময়ের বিবর্তনে যেই প্যালেস্টিনিয়ান কথা বললেই আপনাকে কিন্তু মার্কা মেরে দেওয়া হতো, এবং আপনি হ্যাঁ। অনেক জায়গায় প্রবেশ অধিকার হারাতেন। ফরগেট অ্যাবাউট উইনিং ইলেকশন, ফরগেট অ্যাবাউট গোয়িং টু আ টাউন হল মিটিং, আপনাকে বের করে দেওয়া হতো। সেই অবস্থার এমন পরিবর্তন হয়েছে যে ইফ ইউ আর টেকিং মানি ফ্রম AIPAC, আপনি কিন্তু ভয়াবহ বিপজ্জনক অবস্থায় আছেন। স্পেশালি এই মুহূর্তের যে সময় চলেছে, কারণ মানুষের ব্যাপক একটা পরিবর্তন ঘটেছে এই ব্যাপারটাতে, এবং নোবডি লাইকস জেনোসাইড, নোবডি লাইকস, পিপল সি ইট। মানুষ অনেকে বলে যে ইউ আর অ্যাকচুয়ালি কন্ডেমিং ইসরায়েল। নো, আই এম নট কন্ডেমিং দেয়ার অ্যাকশনস, আই এম ডিসক্রাইবিং দেয়ার অ্যাকশনস। This is how it is. I'm not saying anything. I'm describing what they have been doing. Anyway, আপনারা যদি মিশিগান থেকে দেখে থাকেন, প্লিজ ভোট ফর আল সাইদ। খুব যোগ্য লোক, খুব ভালো লোক, এবং আমেরিকার জন্য ভালো, আমাদের জন্য ভালো, মিশিগানের জন্য ভালো, এমন যোগ্য প্রার্থী। আই পার্সোনালি লাইক হিম, আই পার্সোনালি এন্ডোর্স হিম। আপনারা যদি পারেন ভোটের দিন যে ভোট কেন্দ্রে ভোট দিবেন তাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সঠিক বলেছেন মেহনাজ মমতা আপা। আমি যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে, একটু প্রসঙ্গের পরিবর্তন করবো। মেহনাজ মোহাম্মদ, আপনাকে দেখলে কেন জানি আমার একটা কথা, মানে সবসময় একটা প্রশ্ন জিজ্ঞেস করে, দিস ইজ ইটস লাইক আ সিনিকল, ইউনো, সিন্স ইউ আর পলিটিক্যাল সায়েন্স প্রফেসর, মানে আপনাকে দেখলে আমার মনে হয়, বলুন তো কেন মাও সেতুং বলেছিলেন যে US পেপার টাইগার? That's a long time ago, 1946. Anyway, হাসান ফেরদৌস, আপনার কাছে আমার একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখছি, আমি প্রসঙ্গের পরিবর্তন করছি, আমি যাচ্ছি ইন্ডিয়াতে, বাই দ্য ওয়ে। ওকে, আমরা দেখছি ব্যাপক একটি অপোজিশন চলছে ইন্ডিয়াতে, এবং সেটি অর্গানাইজ বাই জেন জি, এবং সেটা প্রথমে অনলাইনে ছিল, মানুষ হাসি তামাশা করেছে এটি নিয়ে। তারপর সেই মুভমেন্ট রাস্তায় যখন নেমে এলো, সেটিকে পাত্তা দেয়নি, ভ্রুক্ষেপ করেনি কেউই, মোদি তো প্রশ্নই উঠে না। অ্যান্ড ইট বিকেম রিয়েলি সিরিয়াস, অ্যান্ড ইট ইজ সো সিরিয়াস যে অনেকে বলছেন যে ইট ইজ নাও চ্যালেঞ্জিং প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড হিজ পলিটিক্যাল ডমিনেন্স অ্যান্ড বিজেপি। ইজ ইট টু ফ্র্যাগমেন্টেড রাইট নাও ফর দিস পলিটিক্যাল, মানে প্রথম কথা হচ্ছে এই পলিটিক্যাল মুভমেন্টটা কেন হলো, এবং এটা কি বলছে আমাদেরকে? অনেকে বলছেন এর সাথে অনেক কিছু রিয়েলি হুবহু মিল আছে বাংলাদেশে যেটি হয়ে গেছে 24 সালের গণ অভ্যুত্থান। আমাদেরকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। আমি ভাই শুধু বাংলাদেশ না, বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি আমরা এই জেন জি, যাদের বয়স 30-এর কম, এমন মানুষ, এমন ইয়াং ছেলে মেয়েদের দ্বারা আন্দোলনের সূত্রপাত ঘটছে, এবং আন্ডারলাইন কজেস কিন্তু একই। বাংলাদেশে আমরা দেখেছি ট্রিগারটা ছিল কোটা, কিন্তু আসল কারণটা কি ছিল জানেন? অর্থনৈতিক বৈষম্য। আমি এক ছোট এক্সাম্পল দিই, যে ভারতের কথা বলি আমি। এরা কারা? এরা কিন্তু কৃষক নয়, এরা শ্রমিক নয়, এরা নিম্ন মধ্যবিত্ত লেখাপড়া যারা লেখাপড়াকে ব্যবহার করে আর উপরে উঠতে চায়, এদেরকে বলা হয় অ্যাসপিরেশনাল ক্লাস। এরা সামাজিকভাবে তাদের অবস্থান শক্ত করতে চায়। আমরা জানি ভারতে, বাংলাদেশে একই ঘটনা ঘটে। তা হচ্ছে যে বাবা মারা তার ছেলে মেয়েকে ভালো স্কুলে দেবার জন্যে সারা বছর ধরে
শিক্ষক নিয়োগ করে তাদেরকে ট্রেন করেন, কেমন, এবং ব্যাপক অর্থ ব্যয় করেন এর পেছনে কোচিং ক্লাস করতে যেয়ে। ভারতে কোনো কোনো ক্ষেত্রে 2 বছরের বেশি সময় তারা ব্যয় করে এই এন্ট্রান্স পরীক্ষা ভর্তি হওয়ার জন্য। এই যে এনইটি যে এক্সামের কথা বলছি আমরা, ন্যাশনাল এক্সাম ফর এন্ট্রান্স মেডিকেল স্কুলে বা ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি হওয়ার জন্য, এবং ভাবনা করা হয় যে আমি যদি একবার চান্স পাই কোনো একটা মেডিকেল কলেজে, তাহলে আমার ভবিষ্যৎ ইজ গ্যারান্টিড। রাইট। তারা এটা ভাবে কেন? আমি আপনাকে বলছি, ভারতে প্রতি 100 জন গ্রাজুয়েট মাত্র 4 জন চাকরি পাচ্ছে। আপনি ভাবতে পারেন ব্যাপারটা, প্রতি 100 জনের মাত্র 4 জন পাশ করার পরে চাকরি পাচ্ছে। ক্রাইসিস ডিপ। এই মুহূর্তে আমি দেখছিলাম ইউএন স্ট্যাটিস্টিক্স, ভারতে এবং বাংলাদেশের কম্পারেবল একই স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই 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 বয়সের ছেলে মেয়েদের মধ্যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে 40%। এত লেখাপড়া করলাম, এত পয়সা ব্যয় করলাম, বাবা মায়ের সমস্ত সঞ্চয় ব্যয় করলাম, কিন্তু চাকরি নেই বাজারে। পাশ করে এসেছি, চাকরি নেই। কারণ হচ্ছে কি, আমাদের ইকোনমি, দুদেশের ইকোনমিটা ফান্ডামেন্টালি ফ্লড ইকোনমি। আমরা কেউই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরি করতে পারিনি। তৈরি হয়েছে কোনটা? সার্ভিস সেক্টর প্লাস লো পেইং জবস, যেটা গার্মেন্টস সেক্টর হয়েছে আমাদের ক্ষেত্রে। ভারত চেষ্টা করছে গত 10 বছর ধরে এই ভুলটা রেকটিফাই করবার জন্য। আমরা মাত্র ভাবা শুরু করেছি। মানে এই যে যাদের কথা বললাম, যে শ্রেণীটার কথা বললাম, যারা চাচ্ছে তাদের এই নিম্ন অবস্থান থেকে উঠে একটু ভালো হবে, কেমন, যাদেরকে বলছি আমি অ্যাসপিরেশনাল ক্লাস, তাদের জন্য কোনো ব্যবস্থা কিন্তু ভারতেও নেই, বাংলাদেশেও নেই। আমি আপনাকে বলি, বাংলাদেশে মেয়েদের মধ্যে আনএমপ্লয়মেন্ট এই মুহূর্তে 49%। আমি আমি কাদের কথা বলছি? লেখাপড়া জানা মেয়েদের মধ্যে। মোট জনসংখ্যার, শিক্ষিত জনসংখ্যার 49% মেয়েরাই চাকরি পাচ্ছে না। ফলে ক্রোধটা কিন্তু এইখানে। ওই ট্রিগার ছিল কোটা ব্যবস্থা, কিন্তু মূল কারণ ছিল এইখানে যে আমার কোনো ভবিষ্যৎ নেই। ভারতেও তাই, আমার কোনো ভবিষ্যৎ নেই। যে এখন প্রতিবাদ করছে, রাস্তা নেমে এসছে, গুলি খাওয়ার জন্য রাস্তা দাঁড়িয়ে আছে, পুলিশের ব্যাটন চার্জ তারা খাচ্ছে, এই জন্য যে যাতে করে তাদের ভবিষ্যৎটা একটু মুক্ত হয়। ঘটনা কি ঘটেছিল? পরীক্ষার সময় পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আমি 2 বছর খাটলাম, তৈরি হলাম, পরীক্ষা দিতে শুনি কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ফলে পরীক্ষাটি বাতিল হয়ে গেল। বলে যে ট্রমাটা, সেই ট্রমা থেকে 22 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। ফলে এই 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 ক্রাইসিসটা খুব ডিপ। আমাদের দেশেও, ভারতেও, নেপালেও একই অবস্থা। নেপালেও জেনজি আন্দোলনের মূল ব্যাপার ছিল এই ইন্টারমিডিয়েট ক্লাসের মধ্যে। হাসান ফেরদৌস, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি এই রকম জেনজির যখন বিক্ষোভ শুরু হয়, এটা তাদের মনের ভিতর থেকে ক্ষোভ, তাদের বাঁচার তাগিদে, তাদের ভবিষ্যতের নিয়ে শুরু হয়। আমরা বাংলাদেশে দেখেছি কেউ সিরিয়াসলি নেননি প্রথমে, কিন্তু ফলাফল কি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে। আপনি কি মনে করেন সেরকম কিছু ঘটতে যাচ্ছে ইন্ডিয়াতে? না, প্রথমত না বলার অন্যায় হচ্ছে আমার। বাংলাদেশেও কেউ এপ্রিল মাসে বলেনি। বাংলাদেশে আমরা জানতাম না যে জুলাই মাসে, অগাস্ট মাসে যে এই 10 লক্ষ লোক রাস্তায় নেমে আসবে। এপ্রিল মাসে আমরা এটাকে হাজিরাটাই করেছি, যে কারণে আমাদের প্রধানমন্ত্রী এদের রাজাকার বলে হাজিরাটা করেছে। ভারতেও এদেরকে ককরোচ বলা হচ্ছে। কিন্তু এই আন্দোলন যে শেষ পর্যন্ত গড়াবে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। তফাৎ হচ্ছে এই যে দুটোর মধ্যে তফাৎ আছে। ভারত অনেক বড় দেশ, অনেক 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 রাজ্য নিয়ে একটা দেশ, কেমন, এবং কোনো সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি নেই ভারতে বিজেপি ছাড়া, কেমন। ফলে এই পুরো আন্দোলনটা এই মুহূর্তে নন পলিটিক্যাল। এই মুহূর্তে এখনো পর্যন্ত আন্দোলনটা পলিটিক্যালে গড়ায়নি। গড়াবে না তার কোন নিশ্চয়তা নেই, কিন্তু এখনো গড়ায়নি, এবং চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস, অন্যান্য দল এটাকে এক্সপ্লয়েট করে চেষ্টা করছে। কিন্তু এখন কি ঘটেছে, অলমোস্ট ইমিডিয়েটলি ভারতের প্রধানমন্ত্রী মোদী গতকাল এবং আজকেও একের পর এক কনসেশন দেওয়া শুরু করেছেন। তিনি অলরেডি বলেছেন ফাস্ট ট্র্যাকের ইনভেস্টিগেশন হবে। এরা দাবি করছে, শিক্ষামন্ত্রী পদ দাবি করছে, তিনি রাজি হচ্ছে না বটে, কিন্তু আলটিমেটলি হি মে এগ্রি। তাকে তো আর গদি বাঁচাতে হবে। মধ্য কথা হচ্ছে যে এই প্রথমবারের মতো শহরে অল্প বয়সী ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসছে, তাদের ভবিষ্যৎ
সিকিউর করবার জন্য, এবং পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে কাঁপিয়ে দিয়েছে। ওকে, শুধু কাঁপিয়ে দেয়নি, মোদির মতো মানে একনায়কতন্ত্র শরীর মানে হুজ এ ইউনো হি ইজ এ ডিকটেটর, হি ইজ এই বেসিকলি এই সন্ত্রাসী, হিন্দু মানে মতবাদে উজ্জীবিত, গোমূত্র সেবনকারী, এই লোককে ভয় পাইয়ে দিয়েছে এই প্রচেষ্টাটা। দিস ইজ রিয়েলি রিমার্কেবল। আমি সবসময় জেনজি এর পক্ষে থাকি। আমি মনে করি এই ভবিষ্যৎ যদি আমাদের সঠিক থাকে তাহলে আমাদের সবার জন্য আমরা উই আর সেফ। নাও হাসিনা তো পালিয়ে চলে গিয়েছিলেন ভারতে, যদি পরিস্থিতি সেরকমই খারাপ হয় মোদি কোথায় যাবে আই ডোন্ট নো, মেবি উইল ফাইন্ড আউট ইন ফিউচার। মেনহাজ মোমেন্ট খুব কম সময় আমাদের হাতে আছে, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো। বাংলাদেশের এখন আমি সাবেক প্রধান বলবো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, উনি বিদায় নিয়েছেন, উনি পদত্যাগ করেছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য। এই যে পদত্যাগটি হলো, ইনি এসেছিলেন হাসিনা গভর্নমেন্টের সময়। ইউনিস অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাকে তাড়ানোর, জোর করে বের করে দেওয়ার। বিএনপিও সেরকম কিছু করেনি। আমাদেরকে খুব সংক্ষেপে যদি বলেন কি ধরনের একটা মানে পরিস্থিতি উনি রেখে গেলেন, এবং এটি ভবিষ্যতের জন্য আমাদেরকে কি শেখালো? আচ্ছা, প্রথম কথা, এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। আর দ্বিতীয় কথা, বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা খুবই সীমিত, কাজে এখানে উনি না থাকলে আর কেউ আসলেও সেখানে অনেকখানি আপনার ক্ষমতার দিক থেকে তেমন কোনো আমরা প্রভাব দেখব না। কিন্তু 3 নম্বর কথা, যে হাসিনা আমলের বা আওয়ামী লীগ আমলের মানে উনি একমাত্র একজন ছিলেন যিনি বর্তমান প্রশাসনের সাথে যুক্ত ছিলেন, তো উনি চলে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য। এখন মানে যেটা দেখতে হবে যে এর পরে চলে যাওয়ার পরে কি হবে, কারণ হাসিনা প্রশাসনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবার বিরুদ্ধেই আপনার বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। উনি কি এই সমস্ত অভিযোগ থেকে মুক্ত থাকবেন, নাকি উনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে? এইটা একটা অনেক বড় সাইন হবে। আমরা দেখছি যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার কথা বলছেন, তো এখন আমরা মানে এখন নেক্সট অনেকগুলো জিনিস আমাদের সিগন্যাল দিবে যে এই জিনিসটা কতটা রিয়ালিস্টিক। এটাকে আমরা শুনছি, খুব ইটস আ ভেরি গুড পয়েন্ট। সময়ের স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আমরাও শুনেছি, হাসান ফেরদৌস, আমরা কথা বলেছি এই ব্যাপারে, যে আমরা শুনছি যে শেখ হাসিনা বলছেন উনি দেশে ফিরবেন। আমি জানি না কেন উনি দেশে ফিরতে চান। উনি মনে হয় আয়নাঘর মিস করছেন, আই ডোন্ট নো। আই মিন দিস ইজ জাস্ট মাই ওয়াইল্ড গ্যাস। ওকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।